বাবা, মা, ভাই, বোন, সন্তান কোনো সম্পর্ক আমরা নিজেরা ঠিক করতে পারি না। কিন্তু নিজেরা নিজেদের জীবনসঙ্গীকে অবশ্যই পছন্দমতো বেছে নিতে পারি। কিন্তু যদি এই বাছাবাছিতে গণ্ডগোল হয়ে যায়, তাহলে আমাদের কী করা উচিত? শুধুমাত্র বিয়ে হয়ে গেছে বলে সেই সম্পর্কে রয়ে যাব সারা জীবন? তা সে যতই প্রাণহীন হোক না কেন? নাকি নিজের জীবনকে আমরা আবার সুযোগ দেবার চেষ্টা করব? চলুন আজ আমরা তেমনি দুই বিপরীতমুখী চরিত্রের গল্প শুনব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা কাহিনী এপার ওপার। আবার বাস। 1 ঘন্টা পর হাতিপোতা না হাতিখেদা কি একটা স্টপেজে অবতরণ। সেখান থেকে রিকশা ধরে অবশেষে এই বেসরকারি অরণ্য নিবাস। 60 ছুঁই ছুঁই বয়সে এই অনন্ত ছোটাছুটি আর পোষায়? আগে আন্দাজ করতে পারলে সুতপা এখানে থোড়াই আসতে রাজি হতো। রাঘবের অবশ্য কোনো তাপ উত্তাপ নেই। এই ধরনের বিদঘুটে স্পটই তার বেশি পছন্দ। সঙ্গ দেওয়ার জন্য রিটায়ার করার আগে অফিসের বন্ধুবান্ধবরা ছিল। এখন আর তাদের পায় না বড় একটা। বয়স হয়েছে তো। রাঘবের মতো টকবকে জোয়ানপানা তারা কতদিন চালাবে? এখন তাই সুতপার উপরই ভর করেছে রাঘব। গত বছর জোর করে মুরুগুমায় নিয়ে গেল। দুরাত্রির খোলা আকাশের নিচে তাঁবুতে থাকতে হলো সুতপাকে। কি আতান্তর, কি আতান্তর! রাঘব তো দিব্যি বোতল খুলে বসে গেছে। এদিকে সুতপা ঠান্ডায় জমে যাবার জোগাড়। অথচ বিরক্তি প্রকাশ করার জো নেই। অমনি মুখ হাঁড়ি হয়ে যাবে সাহেবের। তা সেই সাহেব এখন চোখ ঘুরিয়ে দেখছে বনবাংলোর চতুর্দিক। শাল মৌহায় ঘেরা রীতিমতো ঘন জঙ্গল। শীতের সূর্য ঝিমিয়ে এসেছে। একটা নরম আলো বিছিয়ে আছে ঈষৎ ধূসর হয়ে আসা সবজেটে কম্পাউন্ডে। সপ্রশংস গলায় রাঘব বলে উঠল, জায়গাটা দারুণ না? সুতপা এদিক ওদিক তাকানোর মুডে নেই। তারিফের তো নেই। বেজার মুখে বলল, এখন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি প্রকৃতি গিলবে, নাকি ঘরটরের বন্দোবস্ত হবে? অ্যারেঞ্জমেন্ট তো হয়েই আছে, রুম তো বুক করেই এসেছি। রাঘব গলা উঠল, আয় কই। হ্যাঁ। হাঁকডাক শুনে এক মাঝবয়সী লোক বেরিয়ে এসেছে। পরনে খাকি প্যান্ট আর বুট শার্টের উপর রংজলা হাফ সোয়েটার। কাগজপত্র দেখে নিয়ে বারান্দার শেষ প্রান্তের ঘরটা খুলে দিল। চাবি রাঘবকে ধরিয়ে দিয়ে সবিনয়ে জিজ্ঞাসা করল, এখন চা কফি কিছু খাবেন তো স্যার? দুরকম ব্যবস্থাই আছে নাকি? বাহ বাহ। রাঘব চোখ নাচালো। আগে তাহলে কফি? না না, আমি চা খাবো। সুতপা ঘরে ঢুকে খাটে বসে পড়ছিল। তাড়াতাড়ি বলে উঠল, চায়ের দুধ চাই না, সেলফ লিকার। এই তো ফ্যাকড়া শুরু করলে। রাঘব হালকা সুরে লোকটাকে বলল, পারো তো লাল চা? হ্যাঁ স্যার। রান্নাবান্নাও কি তুমি করো? আমি সবই করি স্যার, শুধু ঝাড়ুটা লাগাই না, আলাদা লোক আছে। ও, তুমিই ম্যানেজার, তুমিই রাঁধুনি? বেশ বেশ। তা তোমার নামটা কি বাপু? আগে ভরত, ভরত মাহাতো। বাড়ি কোথায়? এখানেই কাছেই, লোধাশুলি। যাওয়া আসা করো? না স্যার, 24 ঘন্টাই থাকতে হয়। মালিক কোয়ার্টার দিয়েছে, ওই পিছনটায়। বউ বাচ্চা কি কোয়ার্টারে নাকি লোধাশুলি? এখানেই আছে। ছেলে ঝাড়গ্রাম কলেজে পড়ছে। গুড, ভেরি গুড, ভেরি ভেরি গুড। তা কি নিয়ে পড়ে? উচ্ছ্বসিত রাঘব প্রশ্ন হেনেই চলেছে। সুতপা ক্রমশ বিরক্ত হচ্ছিল।
অসহিষ্ণুভাবে বলল, ওর ঠিকুজি কুষ্টি কি এখনই না জানলে নয়? ছেড়ে দাও না, চাটা করে আনুক। রাঘব থামতে বাধ্য হলো বটে, তবে খুশি হলো না। ভরত সরে যেতে কিঞ্চিত অপ্রসন্নতা ফুটেছে গলায়। ওই রকম খিচিয়ে উঠলে কেন? ভালো করেও তো বলা যায়। সুতোপার বলতে ইচ্ছে হলো, ভালোবাসা তুমি যেন কত বোঝো। বলল না। এক্ষুনি কোনো বাদ বিতণ্ডায় যাওয়ার স্পৃহা নেই। ভেতরের ঝাঁঝ যথাসম্ভব চেপে রেখে বলল, আমার আর শরীর চলছে না, একটুখানি রেস্ট নিতে দাও। নাও না রেস্ট, কে বারণ করেছে? কানের কাছে বকবক করলে বিশ্রাম হয়? সুতপা ছোট সুটকেসটা খাটের উপর তুলল, চেন খুলতে খুলতে বলল, এসেছো তো 2-1 দিনের জন্য। ওই লোকটার হাঁড়ির খবর নিয়ে তোমার হবেটা কি? স্ট্রেঞ্জ, নতুন একটা জায়গায় এলাম, সেখানকার মানুষজনকে জানবো না? সুতপা আর জবাব দেওয়ার প্রয়োজন মনে করল না। তোয়ালে কাঁধে চলে গেছে বাথরুমে। ছোট্ট বাথরুম, তবে মোটামুটি পরিচ্ছন্ন, কমোডও আছে। এই ব্যবস্থাটায় ক্লান্তি যেন খানিকটা উবে গেল সুতপার। হাঁটু কোমরের ব্যথার জন্য রাঘবকে বলে বছর 3 হলো বাড়ির বাথরুমে বিলিতি সিস্টেম করে নিয়েছে। অভ্যাসটা এখন এমন পর্যায়ে কোথাও গিয়ে দিশি টয়লেট দেখলে কান্না পায়। মুখে চোখে অল্প জল ছিটিয়ে তোয়ালে চেপে চেপে ভালো করে মুছল সুতপা। বেরিয়ে এসে দেখল রাঘব নেই। একটু ফাঁক পেয়ে চরকি খেতে গেছে নির্ঘাত। মানুষটা পারেও বটে। 64 পেরিয়ে গেল, এখনো কোত্থেকে যে এত এনার্জি আসে! এখন কাপড় চোপড় বদলানোর প্রশ্নই নেই। বাতাসে রীতিমতো শিরশিরে ভাব, চামড়া টানছে। গালে কপালে ক্রিম বুলিয়ে নিয়ে সুতপা গড়িয়ে পড়ল বিছানায়। ডানলো পিলো শয্যা, বেশ নরম। বালিশে মাথা ঠেকাতেই জড়িয়ে এলো চোখ। তবে তন্দ্রা অবধি এগোতে পারল না। তার আগেই ফিরে এসেছে রাঘব, সঙ্গে ভরত, চা বিস্কুট সমেত। উঠে বসল সুতপা, চুমুক দিচ্ছে কাপে। আস্তে আস্তে কাটছে স্নায়ুর জড়তা। রাঘবের পেয়ালা নিমেষে শেষ। হালকা সুরে জিজ্ঞাসা করল, কি গো, এবার খানিকটা ফ্রেশ তো? সুতপার মন মেজাজও খানিকটা সমে। পাল্টা লঘু সুরে বলল, তা বলে ধেই ধেই করে নাচতে পারবো না। অতটা লাগবে না। রাঘব ফিকফিক হাসছে। তবে একটু বেরোতে হবে যে। এখনই? কোথায়? এখনই তো বেরোনোর সময়। ভরতের কাছ থেকে টিপস নিয়ে এলাম, বুঝলে? কাছে একটা নদী আছে, দারুণ ভিউ পয়েন্ট। ওখানে শেষ বিকালে যা লাগবে না! আমার আর ক্ষমতা নেই, তুমি ঘুরে এসো। আরে তুমিও পারবে। কিটস থেকে পুচকে ডিজিটাল ক্যামেরাটা বার করে কাঁধে ঝুলিয়ে নিয়ে রাঘব বলল, কি বিকালে ঘরে পড়ে থাকবে? চলো না টুকটুক করে। আমায় ছেড়ে দাও, একটু শুয়ে নি, হাঁটু কোমরটা ছাড়ুক। আমি তো মাত্র আজ আর কাল, তার মধ্যে একটা গোটা বিকাল নষ্ট করবে? ওঠো ওঠো, ভালো করে গায়ে শাল জড়িয়ে নাও। অগত্যা সুতপাকে উঠতেই হয়। যা নাছোড়বান্দা লোক, খানের কাছে অবিরাম ঘ্যান ঘ্যান করে যাবে। যেন এক্ষুনি সুতপাকে নদী দেখাতে না পারলে রাঘবের এখানে আসার উদ্দেশ্যটাই মাটি। সুতপার ইচ্ছে আছে কি নেই, শরীর আর পারছে না, তাতে রাঘবের ভারী বইই গেল। কম দিন তো সুতপা দেখছে না মানুষটাকে। 9 করে 33 বছর। চিরকাল একই রকম রয়ে গেল রাঘব, সর্বদাই যেন নিজস্ব ঘরে, নিজস্ব ভুবনে। সারের মতো হাই হাই করে অফিস, আর সুযোগ পেলেই খ্যাপার মতো এদিক সেদিক বেড়ানো। ব্যাস, এর বাইরে যেন জগতে আর কিচ্ছু নেই। ছেলে মানুষ করা, তার স্কুল, পড়াশোনা, টিউটর। শ্বশুর শাশুড়ি যতদিন ছিলেন, তাদের দেখভাল, সংসারের হাজারো খুঁটিনাটি সামাল দেওয়া, লৌকিকতা, সামাজিকতা, সমস্ত কিছুর দায় যেন সুতপার একার। নরম সরব খাঁত পেয়ে ভারী বোঝা চাপিয়ে দিয়ে দিব্যি একটা ফুরফুরে জীবন কাটিয়ে দিল রাঘব। এখন এই বয়সে পৌঁছে
রাঘব যে বদলাবে এমন আশা করাটাও তো সুতপার মূর্খামি। শুধু শাল নয়, সুতপা একটা স্কার্ফও নিল সঙ্গে। শীত এখনো তেমন জাঁকিয়ে পড়েনি, তবু বছরের এই সময়টাতেই দুম করে ঠান্ডা লেগে যায়, বিশেষত গলায়। কম্পাউন্ড থেকে বেরিয়ে মোরাম বিছানো রাস্তা ধরল। অলস পায়ে হাঁটছে, রাঘবের পাশে পাশে। দিনের আলো মরে এসেছে, অথচ সন্ধ্যা এখনো বেশ খানিকটা দূরে। এই সময়টা যে কি আজব! অকারণ একটা বিষাদ চারিয়ে যায় বুকে। তবে সেই মন খারাপেও কেমন সুখ সুখ গন্ধ। সুতপার মন্দ লাগছিল না অনুভূতিটা। দুপাশের ধ্যানস্থ শালগাছগুলোর গায়ে ডুবু ডুবু সূর্যের আলো, পথেও এক মায়াবী আবছায়া। সুতপার ভেতরের গুমোট ভাবটা কেটে যাচ্ছিল। রাঘব পটাপট ক্যামেরার শাটার টিপছে, এলোমেলো। আচমকা দাঁড়িয়ে পড়ে বলল, কি গো, এখন কেমন লাগছে জঙ্গল? সুতপা বলল, ঠিকই আছে, তবে বড্ড নির্জন। ভিড়ভাড়টা থাকলে কি ভালো লাগতো? জঙ্গলের চার্মটাই নষ্ট হয়ে যেত না? তা বলে কোনো জনমনীষী নেই? একদম নেই কে বলল? আমাদের ভরত তো আছে, উইথ ফ্যামিলি। সুতপা ভুরু কুচকে রইল একটুক্ষণ, তারপর বলল, আমাদের বাংলোয় আর কেউ নেই না, শুধু আমরা দুজনে। ভয় করছে নাকি? রঘুরে রঘুরে গলায় বলল, এইসব ফরেস্ট বাংলোয় কিন্তু ভূতটু তো থাকে। ফাজলামি রাখো। কেউ কোথাও নেই মনে হলে আমার গাটা কেমন ছমছম করে। কই, আমার তো করে না। তুমি বীরপুরুষ, আমি ভীতু মানুষ। আহা, চড়ছ কেন? রাঘব হেসে ফেলল। আশ্বস্ত করার ভঙ্গিতে বলল, আছে, আরও লোক আছে। ভরত বলছিল বাংলোয় আর এক সেট স্যার আর ম্যাডাম এসেছে। তারা কোথায়? দেখলাম না তো। বেরিয়েছে নিশ্চয়ই, হয়তো নদীর ধারেই পেয়ে যাব। অত দূর যেতে হলো না, তার আগেই দর্শন মিলেছে। সুতপা দেখতে পেল শালবন ভেদ করে হেঁটে আসছে দুটো মূর্তি, দুজনেরই পরনে জিন্স। ছেলেটা গায়ে জ্যাকেট চড়িয়েছে, মেয়েটা সেফ টি শার্ট। ছেলেটার হাত মেয়েটার কাঁধে, মেয়েটাও বেষ্টন করে আছে সঙ্গীর কোমর। অতি নিবিষ্টভাবে কথা বলছে দুজনে। মোরাম রাস্তায় উঠে সুতপাদের পাশ দিয়েই চলে গেল। তাদের উপস্থিতি যেন গ্রাহ্যই করল না। সুতপা ঘুরে ঘুরে দেখছিল ছেলেমেয়ে দুটোকে, মুখভঙ্গি করে বলল, এরাই সেই স্যার আর ম্যাডাম নাকি? অন্ধকার নামলে জঙ্গলে আর কিছুই করার নেই, হয় ঝিঝি পোকার ডাকশো না, নয় বিছানায় গড়াগড়ি খাও। ঘরে একা বসে থাকতে থাকতে হাঁপ ধরে যাচ্ছিল সুতপার। কথা বললে তাও সময় কাটে, কিন্তু রাঘব আবার টর্চ নিয়ে বেরিয়েছে। তার তো ফুর্তির প্রাণ গড়ের মাঠ, কাহা কাহা ঘুরে বেড়াচ্ছে কে জানে। ঘরে টিভি নেই, সুতপা যে বই ম্যাগাজিনের পাতা উল্টাবে সে উপায়ও নেই। নাম কেউ আসতে বিজলিবাতি জ্বলছে বটে, তবে ভোল্টেজ অত্যন্ত কম। দুটো পাতায় চোখ বোলালে 2 ঘন্টা মাথা ধরে থাকবে। সাধে কি সুতপা এসব বন জঙ্গলে আসতে চায় না? বিরস মুখে রাতের ওষুধপত্রগুলো গোছাতে বসল সুতপা। পারতপক্ষে সে ব্যথার বড়ি খায় না, ভীষণ অম্বল হয়ে যায়, কিন্তু আজ একটা লাগবেই। বিকালে হাঁটতে গিয়ে আরও যেন বেড়ে গেছে যন্ত্রণাটা। রাঘব বলল নদী নাকি কাছেই, অথচ প্রায় 1 কিলোমিটার যেতে হলো। দেখতেও পেল না তেমন কিছু। ততক্ষণে বেশ ঘোর আধার নেমে গেছে। লাভের মধ্যে লাভ, অ্যান্টাসিড গিলেও রাত ভোর বুক গলা টক হয়ে থাকবে। নিজের ওষুধের সঙ্গে রাঘবের ট্যাবলেট দুটো টেবিলে রাখল সুতপা। এমনি অসুখ বিসুখ নেই রাঘবের, তবে সম্প্রতি কিডনিতে একটা ছোট স্টোন ধরা পড়েছে। তা অপারেশনে বীরপুরুষের বেজায় ভয়। ডাক্তার বন্ধুর পরামর্শ মতো বড়ি গিলছে রোজ, সঙ্গে গেলাস গেলাস জল, হতেই নাকি পাথর বেরিয়ে যাবে। ট্যাবলেট ক্যাপসুল সাজিয়ে রেখে ফের বিছানায় এসে বসেছে সুতপা।
হুড়মুড়িয়ে ঢুকলো রাঘব। মাফলার খুলে খাটে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আকাশটা যা ফ্যান্টাস্টিক লাগছে না! অমাবস্যা তো, তারায় তারায় ছয় লাভ। দেখে আসবে নাকি? রক্ষে করো, আমি আর ঘর ছেড়ে বেরোচ্ছি না। ভালো সিন মিস করলে। রাঘব চেয়ার টেনে বসল। পকোড়া খাবে তো? ভরতকে বলছি, এক্ষুনি দিয়ে যাবে। ও তো আমার জন্য নয়। সুতোপার স্বরে ঈষৎ শ্লেষ। এবার বোতল খুলবে বলেই তো অর্ডার দিয়ে এলে। আহা, আমি একাই সব খাবো নাকি? হাত বাড়িয়ে টর্চখানা টেবিলে রাখল রাঘব। 2-1 সেকেন্ড ভাবল কি যেন, তারপর উঠে গিয়ে বার করছে হুইস্কির বোতলটা। নিজেই গ্লাস টানল, নিজেই ঢালল, নিজেই জল মেশাচ্ছে। মুখ তুলে বলল, চানাচুর টানাচুর কিছু নিয়েছিলে? আমার তো নেবার কথা নয়। তাহলে নেই। রাঘব হাত উল্টালো, গ্লাসে ছোট্ট একটা চুমুক দিয়ে বলল, সেই স্যার আর ম্যাডামের সঙ্গে তো আলাপ হলো। তারা এখনো বাইরে ঘুরছে বুঝি? না, আমি ওদের রুমে গিয়েছিলাম। রাঘব চোখ টিপল। দেবাদেবী তো বেশ জমিয়ে বসেছে। দিব্যি বোতল টোতল খুলে। মেয়েটাও খাচ্ছে? আজকাল মেয়েরাই বেশি খায়, হাঁসের মতো টানে। আমাকেও অফার করেছিল, না না থ্যাংক ইউ বলে কাটিয়ে এসেছি। বাঁচিয়েছ, তোমার যা সেন্স। ওইটুকুটুকু বাচ্চাদের সঙ্গেই হয়তো হাসর জমাতে বসে গেলে। খুব বাচ্চা নয়, 3rd অ্যানিভার্সারি করতে এসেছে এখানে। তখন বুঝতে পারিনি, সামনাসামনি দেখে মনে হলো আমাদের টুকানেরই বয়সী হবে। বলতে বলতে হঠাৎই থমকেছে রাঘব। আই, তুমি নাকি টুকানকে বলেছ ফেব্রুয়ারি মার্চে আমরা হায়দ্রাবাদ যাব? টুকানের কাছে? কই না তো। তবে টুকান যে আমাকে, তোমার ছেলে আমাদের যেতে বলেছে, তবে আমি এখনো হ্যাঁ না কিছু বলিনি। সুতোপার গলায় সামান্য উষ্মা ফুটেছে হঠাৎ। কেন যাব? ওর বইয়ের বাচ্চা হবে বলে আয়া খাটতে? পলক চুপ থেকে রাঘব হো হো হেসে উঠেছে। ধূত, ওভাবে ধরছো কেন? বাচ্চা কাচ্চা হওয়ার সময় সিনিয়র কেউ থাকলে ছেলেমেয়েরা ভরসা পায়। শুধু বাচ্চা হওয়ার সময় বড়দের দরকার, তাই না? নিজের পছন্দ মতো বউ পছন্দ করা যায়। সানাইয়ের পো বন্ধ হতে না হতে আলাদা থাকার ধান্দা করা যায়। বাবমাকে ফেলে টুকুস করে কেটে পড়া যায়। এসব তো তোমার অভিমানের কথা, ছেলের ওপর ওভার পজিটিভনেস। কথাটা ছ্যাক করে গায়ে লাগলো সুতোপার। গুম মেরে বসে রইল একটুক্ষণ। হ্যাঁ, ছেলের ওপর তার একটু বাড়তি অধিকারবোধ আছে বটে, কিন্তু সে তো অকারণে নয়। কি না করেছে সুতোপা ছেলের জন্য। আজ যে টুকান একটা শক্তপোক্ত জমির ওপর দাঁড়িয়েছে, তার পিছনে সুতোপার অবদানই তো সবচেয়ে বেশি। ছেলে হবার আগে সেই যে স্কুলের চাকরিটা ছেড়ে দিল, আর ধরলই না, থাকি নিজের কথা ভেবে। টুকানের সঙ্গে দেনা পাওনার হিসাবে যেতে চায় না সুতোপা, কিন্তু প্রতিদানে তো কিছু আশা করতেই পারে। মঞ্জিরাকে সুতোপার একটুও পছন্দ হয়নি জেনেও কি থমকেছিল টুকান? সেরফ ডোন্ট কেয়ার ভাব দেখালো। কলকাতা ছেড়ে চলে যাবার জন্য যে উঠে পড়ে লেগেছে, সেটা পর্যন্ত সুতোপাকে জানতে দেয়নি। এখন এই শুকনো কেজো আহ্বান তো নিছক অপমানের সামিল নয় কি? ভরত গরম গরম পকোড়া রেখে গেছে। রাঘব প্লেটখানা এগিয়ে দিল। নাও, তোলো। সুতোপা হাত বাড়ালো না, ভার গলায় বলল, ইচ্ছে করছে না, তুমি খাও। রাঘব চোখ কুঁচকে দেখল সুতোপাকে, হেসে বলল, কেন মেজাজ খারাপ করছো তপু? বি রিজনেবল। ছেলে লায়ক হলে তার উপর আর বাবা মার খবরদারি চলে না। ছেলের সংসার এখন ছেলেরই সংসার। আমরা মাঝে মাঝে যাব, 2-4 দিন হই হল্লা করব। নাতি নাতনি হলে তাদের একটু আহ্লাদ দেব, ব্যাস। আমাদের জব ইজ ওভার।
রাঘবের পক্ষে এরকমটা ভাবা যে কি সহজ। যে কোনোদিন সংসারের জল গায়েই মাখল না, তারই বোধহয় এসব কথা সাজে। কোথায় হৃদয়ের কোন বিন্দুতে যে কষ্ট তা বেঁধে সুতপাকে, রাঘবের তা বোঝার সাধ্যই নেই। সুতপার ভাবতে মাঝে মাঝে অবাক লাগে, একটা মানুষ যে তাকে কোনো দিন অনুভবই করতে পারল না, অথচ তারই সঙ্গে টানা ৩৩ বছর সে এক বিছানায় কাটিয়ে দিল। বিয়ের সময় কি যে ছাতার মাথা মন্ত্রগুলো পড়া হয়। রাঘব আবার গ্লাস ভরে নিয়েছে, চেয়ার ছেড়ে সোফায় গিয়ে বসল। আয়সী ভঙ্গিতে পা তুলে দিয়েছে সেন্টার টেবিলে, কচর কচর চিবোচ্ছে চিকেন পকোড়া, দাঁতের ফাঁকে আটকেছে মুরগির টুকরো, হাঁ করে খুঁটে খুঁটে বার করছে। কি তামসিক দৃশ্য! সুতপা নেমে পড়ল বিছানা থেকে, দরজা খুলে বারান্দায় এসেছে। এর মধ্যেই বাইরেটা রীতিমতো কনকনে। শালে কান মাথা ঢেকে সুতপা বসল বেতের চেয়ারে। গেটের বড় আলোটা জ্বলছে না, সামনে এক ঘুরঘুরটি আধার। একটু একটু করে অন্ধকারটা শুয়ে এলো চোখে। তারার আলোয় দেখা যায় শালের মিছিল, আবছা আবছা। হঠাৎ এক খিলখিল হাসি। সুতপা ঘাড় ঘুরিয়ে দেখল মেয়েটা বেরিয়ে এসছে ঘর থেকে, একটু যেন টলমল। ঝর্নার মতো হাসতে হাসতে বারান্দা ছেড়ে সামনের খোলা চত্বরটায় নেমে এলো। বেরিয়ে পড়েছে ছেলেটাও, বারান্দা থেকে চেঁচালো, হাই বেবি, ওখানে কেন, রুমে এসো। আবার হেসে উঠল মেয়ে। আমার আর ঘরে থাকতে ইচ্ছে করছে না। কেন, কি হলো? তুমি খুব বোর করছো। ওকে, আই উইল কিপ মাম। বাইরে থেকো না, ঠান্ডা লেগে যাবে, কচু হবে। আমি এখন এখানে নাচবো। মানে? বললাম তো, আমার আইপডটা এনে দাও, গান শুনবো আর নাচবো। কি পাগলামি হচ্ছে? পাগল তো পাগল, তাতে তোমার কি? বলেই মেয়েটা বউ করে এক পাক ঘুরে নিল। একটু থেমে আবার দুলছে মনে মনে। দুহাত মেলে দিল ঊর্ধ্বপানে, দোলাচ্ছে কোমর। সুতপা চোখ বড় বড় করে দেখছিল। মেয়েটা কি তাকে লক্ষ্য করেনি, নাকি দেখেও উপেক্ষা করছে? সুতপা কি বসবে না উঠে যাবে? সরে যাওয়াই হয়তো উচিত এখন, কিন্তু সুতপা কেন যেন নড়তে পারছিল না। একদৃষ্টে দেখছে মেয়েটাকে। আরও ২-৪ বার ডাকাডাকি করে ছেলেটা ঘরে গেল। মেয়েটার হেলদোল নেই, নিচেই চলেছে আপন খেয়ালে। একটু পরে থামল মেয়ে, ঈষৎ স্কলিত পায়ে ফিরল ঘরে। নাচটা সুতপার চোখে লেগেই রইল, এক আদিভৌতিক দৃশ্যের মতো। দিনটাকে পুরো ঝোঁকে রেখেছিল রাঘব। সকালে জলখাবার সেরে জঙ্গলে বিচরণ, দুপুরে পেট ঠেসে খেয়ে ভোঁস ভোঁস ঘুম, বিকালে চা বিস্কুট সাটিয়ে ফের নদী, সন্ধ্যায় যথারীতি ভাজাভাজি সহযোগে মদ্যপান। রুটিন মোতাবেকই দিন শুরু করেছিল সুতপা। ৯টা নাগাদ বেরোলো রাঘবের পিছু পিছু। ঝকঝকে দিনের আলোয় জঙ্গলটাকে আর তেমন ঘন লাগছে না। হরিণ টরিনের দেখা মিলবে এমন আশাও কম। হঠাৎ হঠাৎ নাকি হাতি এসে পড়তে পারে, এইটুকুই যা রোমাঞ্চ। বনে পাক পাকালি আছে বটে, তবে চোখ টানার মতো কিছু নয়। মোটের ওপর জঙ্গলটা তেমন আহামরি মনে হচ্ছিল না সুতপার। রাঘবের সঙ্গে বেশিক্ষণ হাঁটাও তো দুষ্কর। সে কখনো রাস্তা ছেড়ে বাঁয়ে ঢুকে যায়, কখনো ডাইনে। পথ চলতে স্থানীয় লোকের দেখা পেলে তো কথাই নেই, দাঁড়িয়ে হালাত জুড়ে দিচ্ছে। অঞ্চলের মানুষজনকে না জানলে রাঘবের বেড়ানোই নাকি সম্পূর্ণ হয় না। ধুত্তরি বলে সুতপা একাই ফিরল বাংলোয়। বারান্দায় উঠতে গিয়ে দেখল মেয়েটা বসে আছে বেতের চেয়ারে, পরনে নাইট স্যুট, চুল উমনো ঝুমনো, হাতে মোবাইল, কপালে মোটা মোটা ভাঁজ।
সুতপার দিকে চোখ পড়তেই ভাঁজ মিলিয়ে গেল। আলগা হাসল মেয়ে। গুড মর্নিং আন্টি। মর্নিং। সুতপা দাঁড়িয়ে গেল, মৃদু হেসে বলল, এই বুঝি ঘুম ভাঙল? আমি তো তাও উঠেছি, শানির তো এখনো মাঝরাত্রির। সারা সকাল বিছানায় থাকলে বেড়ানোটা হবে কখন? আজ নো বেড়ানো, দুপুরে চলে যাচ্ছি। আপনারা? কাল সকাল। এখানে 1-2 দিনই ভালো, তারপর তো বোর। কিছু করার নেই, কারোর সঙ্গে কন্ট্যাক্ট করা যায় না। হাতের মোবাইলটা দেখালো মেয়েটা। এখানে নেটওয়ার্কটা পর্যন্ত ঠিকঠাক আসছে না, এই আসছে এই যাচ্ছে। মেয়েটার কথার সুর বেশ সহজ, সপ্রতিভ। সুতপা পাশে বসে পড়ল, মুচকি হেসে বলল, লোকজনের সঙ্গে কন্ট্যাক্ট করে হবেটা কি? তোমরা তো ম্যারেজ অ্যানিভার্সারি করতে এসেছো। ম্যারেজ? মেয়েটা চোখ পিটপিট করল। আমার সঙ্গে তো শানির এখনো বিয়েই হয়নি। তাহলে যে শুনলাম 3rd অ্যানিভার্সারি। হুমা, আঙ্কেল তাই ভেবেছেন বুঝি? মেয়েটা কুলকুল হেসে উঠল। আমরা জাস্ট একসঙ্গে আছি। 3 মাস পর পর এই থাকাটা কোথাও একটা সেলিব্রেট করতে যাই। শানি ওটারই নাম দিয়েছে অ্যানিভার্সারি। ও। সুতপা একটু থমকে গেল। আজকাল লিভ টুগেদারের অনেক গল্প শোনে বটে, কিন্তু কোনো অবিবাহিত দম্পতির সঙ্গে এই প্রথম সরাসরি মোলাকাত। প্রাথমিক ধাক্কাটা সামলে নিয়ে ফস করে বলে ফেলল, তা বিয়েটা করনি কেন? করব হয়তো, তাড়াহুড়ো কিসের? 3 সেমেস্টার গেল, অন্তত আর একটা পেরোক। বাচনভঙ্গিতে মজা পেয়েছে সুতপা। বলল, বিয়ের ভয় পাও বুঝি? বলতে পারেন। 2nd ডিভোর্সের পরে খুব সাবধানে পা ফেলেছি। এবার সুতপার প্রায় বাগরুদ্ধ হবার জোগাড়। ঢোক গিলে বলল, তোমার 2বার ডিভোর্স হয়ে গেছে? তা হয়েছে বটে। মেয়েটা ছোট্ট একটা শ্বাস ফেলল। প্রথমটা তো একেবারে ইম্যাচিওর ব্যাপার ছিল। আমিও যেমন, অর্ণবও তেমন। অফিস থেকে ফিরেই দুজনের লাঠালাঠি লেগে যেত। 8 মাস পর বললাম, তুই তোর মতো থাক বাবা, আমি আমার মতো থাকি। ছাড়াছাড়ির পর আমাদের সম্পর্কটা অনেক নর্মাল হয়ে গেছে। নাও উই আর গুড ফ্রেন্ডস। সুতপার পেটে কৌতূহল বুড়বুড় কাটতে শুরু করেছে। না বলে পারল না। আর দ্বিতীয়জন? ওটা একটু সিরিয়াস ছিল। আই হ্যাভ এ রিয়েল ক্রাশ ওভার তন্ময়। ভেবেছিলাম রিলেশনটা সারভাইভ করবে, হলো না, ফেল করে গেল। কেন? হিগো প্রবলেম। তন্ময় আমাকে প্রচণ্ডভাবে ডমিনেট করার চেষ্টা করত। হেঁটে উঠতে পারত না। মানে আমি কোথায় কোথায় যাব, কার সঙ্গে কতক্ষণ আড্ডা মারব, কোন পার্টিতে কি ড্রেস পরব, প্রত্যেকটা বিষয়ে ও আমাকে ডিটেক্ট করতে চাইতো। তাও নরমে গরমে চলছিল। আমার চাকরি চেঞ্জ করা নিয়ে ঝামেলা শুরু করতেই নিজের অজান্তেই বুঝি মেয়েটার গলা খানিক চড়ে গেছে। পাগল নাকি? আমার লাইফে অন্যের দখলদারি আমি কেন মেনে নেব? প্রেম মানে তো এমন কিছু গিট নয় যে খোলা যাবে না। জট পড়ে গেলে সুতো কেটে দেওয়াই ভালো, ঠিক কি না? সুতপা প্রায় বলেই ফেলছিল, ঠিকই তো। ক্ষণক্রমে কথাটা গিলে নিল। হঠাৎ মনে হলো, দখলদারি যতটা অসহ্য, বউকে আছে তো থাকবেই তো ধরে নেওয়াটা কি কম অসহ্য নয়? দুটো যেন একই পয়সার এপিঠ ওপিঠ। ঔদাসীন্য তো এক ধরনের অবজ্ঞা নয় কি? খানিক সময় নিয়ে সুতপা বলল, তুমি বোধহয় একটু বেশি সেন্সিটিভ। কি জানি, হবে হয়তো। একটু যেন দূর মনস্ক দেখালো মেয়েটাকে। তারপর যেন আপন মনেই বলল, আমি কীরকম পার্টনার চাই জানেন? সমান সমান টাইপ, মেন্টালি, সেরিব্রালি। একজন সত্যিকারের কমরেড উইথ প্যাশন। সে কেয়ারিং হবে, কিন্তু মাসুল ফোলাবে না,
আমার ওপিনিয়নকে সে ততটাই রেসপেক্ট করবে যতটা সে নিজের মতামতকে করে। ওরে বাবা, তোমার তো লম্বা ফিরিস্তি গো। সুতপা শব্দ করে হেসে উঠল। এমন অর্ডারি ছেলে দুনিয়ায় কোথায় মিলবে? চুপ করে ঘরের দিকে একবার তাকিয়ে নিয়ে মেয়েটা বলল, সৌনক, আই মিন শানির মধ্যে ওইসব কোয়ালিটি অনেকটাই আছে। ও আমাকে ফিল করতে পারে, আমিও যেন ওকে বুঝি। তুমি শিওর? সুতপার চোখ শুরু হলো। মাত্র 9 মাস দেখেই? ভুল করতেই পারি, এই সম্পর্কটাও হয়তো তাহলে। মেয়েটাকে খানিক আনমনা দেখালো। একটু পরে হাসিটা ফিরেছে। সহজ সুরে বলল, কি আর করা যাবে আন্টি, রিলেশন ছিনলে মনের উপর দিয়ে ঝড় যায় বটে, তবে একটা রিলিফও তো মেলে। তার দামও কি কম? তাছাড়া ঠক্কর খেতে খেতেই তো লাইফ এগোয়। ভুল ভ্রান্তিগুলো বুঝতে পারি, আরও সতর্ক হই। কিন্তু মন যেখানে সায় দেয় না, সেখানে আটকে থাকাও তো আর এক যন্ত্রণা। আপনি আর আঙ্কেল নিশ্চয় অনেক দিন একসঙ্গে আছেন, নিশ্চয়ই ভালোই আছেন। তবু আপনার কি মনে হয় আমি খুব যুক্তিহীন কথা বলছি? সুতপা চট করে জবাব দিতে পারল না। ঘাড় দুলে গেল কি কে জানে। রাতের খাবার ঘরেই দিয়ে গিয়েছিল ভরত। সাদামাটা আয়োজন, রুটি, দেশি মুরগির ঝোল আর স্যালাড। বিকালে ভরত ডিমের চপ ভেজেছিল। লোভে পড়ে খানতিনে খেয়ে পেট দম মেরেছিল সুতপার। তবু খাবার ঠান্ডা করার তো মানে হয় না। একটা রুটি দিয়ে সেরে নিল নৈশহার। ওষুধ টষুধগুলো খেয়ে শুয়ে পড়েছে। রাঘব হাঁটতে বেরিয়েছিল সামনের চত্বরটায়। খেয়ে উঠে একটু পায়চারি না করলে রাঘবের নাকি ঘুম আসে না, অভ্যাস। ঘুম অবশ্য সুতপারও আসছিল না। কেন যেন মেয়েটাকে মনে পড়ছে বারবার। কতটুকুনি বা পরিচয়। হাই হ্যালো করতে করতে কি অবলীলায় নিজের জীবন কাহিনী উকড়ে দিল। কি বলা যায় এই মেয়েকে? বেশি অকপট না নির্লজ্জ? তবে এমনিতে তো সিধে সরলই মনে হলো। ভেতরে প্যাঁচপোঁচ থাকলে কি সুতপাকে পাত্তা দিত? না তো গল্প জুড়ত। কাঁধে রুকস্যাক বেঁধে বাই আন্টি যাই আন্টি করে দিব্যি হাত ধরাধরি করে বেরিয়ে গেল দুটিতে। একটু যেন ভালোবাসার দেনা পাওনা আছে। তবে এখন তো ওসব দৃশ্য চোখ সওয়া। জুটিটা টিকবে তো? রাঘব ঘরে ফিরেছে। ছিটকানিটা তুলে দিয়ে ঢকঢক করে জল খেলো অনেকটা। আলো নিবিয়ে মশারিতে ঢুকেছে। বালিশে মাথা রেখে বলল, এবার প্রচুর ছবি তোলা হয়ে গেল, বুঝলে? ফালতু ফালতু শাটান মেরে গেলে তো হবেই। সুতপা আলগোছে বলল, আজ সূর্যাস্তের তো ছবি নিলে এক গাদা। বাড়ি গিয়ে সিডি বানিয়ে ফেলতে হবে। মেমারিটা সাফা করা দরকার। ধীরে সুস্থে করো, তারা কিসের? বারে, যদি ফেব্রুয়ারিতে হায়দ্রাবাদ যাই। ফেব্রুয়ারি তো এখন ঢের দেরি। তাছাড়া যাব কি না তারও তো নিশ্চয়তা নেই। সে কি, ছেলের বউয়ের প্রথম বাচ্চা হবে, শাশুড়ি পাশে থাকবে না? মঞ্জিরার মাও তো আছে, সে যাক। কিন্তু টুকান যে তোমাকেই চাইছে। থাক, কে কাকে চায়, কত চায়, কি জন্য চায়, সব জানা আছে। খোঁচাটা রাঘব আদৌ বুঝল কি? তবে একটুক্ষণ নীরব। তারপর অন্ধকারে স্বর ফুটেছে, যথেষ্ট রেসপন্সিবল ছেলে, নিজের মতো করে শান্তিতে ঘর সংসার করছে। মোটেই আজকালকার ছেলে মেয়েদের মতো ওরা উড়নচণ্ডী নয়। দেখলে তো দুখানা স্যাম্পল। টুকানরা টুকানদের মতো, ওরা ওদের মতো। সবাই কি এক ছাঁচে ঢালা হবে নাকি? তা হয়তো নয়, তবে তুমি যাই বলো, ওদের লাইফস্টাইলটা মোটেই অ্যাপ্রিসিয়েট করা যায় না। অকারণে সমস্যা বাড়াচ্ছে।
কেন? একসঙ্গে থাকার অন্য হ্যাপাটা নেই? একটা বাচ্চা কাচ্চা এসে গেলে? এরা অত অসাবধানী নয়, নিশ্চয়ই ব্যবস্থা। তবু মেয়েটা আজ হোক কাল হোক ছেলে মেয়ে একটা কিছু চাইতেই পারে। আর যদি আদৌ সেই বাসনা না থাকে তাহলে তো বলতে হবে প্রকৃতির বিরুদ্ধে যাচ্ছে। এও এক ধরনের অসুস্থতা। না, ইচ্ছে আছে, আমাকে বলছিল। তা এরকম ভেসে ভেসে বেড়ালে বাচ্চা মানুষ করবে কি করে? তা আগে নিশ্চয়ই থিতু হয়ে যাবে। কি জানি, আমি এদের ঠিক বুঝতে পারি না। বাচ্চা কাচ্চা হলে তাদেরই কপাল খারাপ। কেন? এমন ছাড়া অ্যাটিটিউড নিয়ে কি মানুষ করা যায়? এদের যা কেয়ারফ্রি লাইফ, মনে হয় না ছেলেপুলের সঙ্গে কোনো অ্যাটাচমেন্ট তৈরি হবে। কথাটা সুতপার বুকে কোথায় যেন বাঁচল। সে তো ছেলে নিয়ে সম্পৃক্ত ছিল। টুকান ছাড়া কিচ্ছু জানত না। তাতেই কি টুকান তার খুব আপন হয়েছে? নিয়ম রক্ষার খাতিরে ফোন করে দূর থেকে শৌখিন আহা উহু দেখায়, কিন্তু আদতে সুতপার উপর টুকানের কতটুকু টান? যেটুকু আছে সেটুকু তো ওই মেয়েটিও পাবে তার ছেলেমেয়েদের কাছ থেকে, নয় কি? ঠান্ডা বাড়ছে অল্প অল্প। কম্বলটা গলা অবধি টেনে নিল সুতপা। পাশ ফিরে শুয়েছে। ফের রাঘব বলল, তুমি বললে মেয়েটা খুব জলি। তাই তো দেখলাম। আমার মনে হয় ওটা শো। যে ধরনের লাইফ ও লিড করছে তাতে আনন্দ থাকতেই পারে না। ভেবে দেখো, একটা সম্পর্ক দানা বাঁধছে না, তার আগেই ঘ্যাচাংফু। এ মোটেই সুখের ব্যাপার নয়। অর্থাৎ মেয়েটা খুব দুঃখী? হতেই হবে। তুমি নিজেকে ওর জায়গায় প্লেস করে দেখো, মনে হবে জীবনটা একটা বিভীষিকা। এর চেয়ে আমরা বাবা ঢের ভালো ছিলাম, আছিও। কি সুন্দর তত্তর করে সংসারের পানশিটা বয়ে গেল। রাঘবের কথাগুলো ঠাট্টার মতো শোনাল কি? সুতপা কি সত্যিই খুব সুখে ছিল? আছে পানাপুকুর না দিশেহারা বয়ে চলা, কোনটা যে ভালো? সুতপা বুঝতে পারছিল না। হঠাৎই বড্ড শীত করছিল সুতপার। গল্পটি এইখানে সমাপ্ত হল। আপনারা এতক্ষণ শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা কাহিনী এপার ওপার। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।